আমরা আর বাঁচব না, সব শেষ। আমাদের পরিবার, আমাদের সন্তান। চুপ করো, ভয়ের চেয়ে বড় শত্রু আর নেই। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমরা লড়াই করব। মা দেখছো, আজ সমুদ্র কি শান্ত। অনেকদিন কোনো অভিযানে যায়নি। আজই আমি সমুদ্র ভ্রমণে বেরিয়ে পড়ব। দিব্য, তুমি আকাশটা ভালো করে দেখেছো? এই সময় সমুদ্রে যাওয়া ঠিক হবে না। মা, তুমি সব সময় বেশি চিন্তা করো। আমি তো এর আগেও কত ভয়ঙ্কর ঝড় পাড়ি দিয়েছি। অজানা দ্বীপ আর নতুন দেশ দেখার আনন্দ যে কি তা তোমাকে বোঝাতে পারবো না। ফিরে এসে তোমাকে নতুন দেশের গল্প শোনাবো। তোমার জেদের কাছে আমার হার মানতেই হয়, কিন্তু মনে রেখো, মায়ের মন কখনো মিথ্যে বলে না। সাবধানে থেকো বাবা। উপরালার কাছে প্রার্থনা করব তুমি যেন সুস্থভাবে ফিরে আসো। আশীর্বাদ করো মা, আমি আসছি। মায়ের নিষেধ সত্ত্বেও দিব্যচন্দ্র তার প্রিয় জাহাজ নিয়ে বেরিয়ে পড়লেন। প্রথম 2 দিন আবহাওয়া চমৎকার ছিল। নীল জলারসি আর ফুরফুরে বাতাস সবার মন ভরিয়ে দিচ্ছিল। কিন্তু তৃতীয় দিন সন্ধ্যায় হঠাৎ আকাশের চেহারা বদলে গেল। কালো মেঘে আকাশ ভরে গেল। আমরা আর বাঁচব না, সব শেষ। আমাদের পরিবার, আমাদের সন্তান। চুপ করো, ভয়ের চেয়ে বড় শত্রু আর নেই। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমরা লড়াই করব। হাল ছেড়ো না, জাহাজ ভাসিয়ে রাখতেই হবে। ওই দূরে একটা দ্বীপের আবছা ছায়া দেখা যাচ্ছে। চলো, সর্বশক্তি দিয়ে ওই দ্বীপের দিকে যাওয়ার চেষ্টা করি। প্রকৃতির সাথে মানুষের সাহসের লড়াই চলছিল। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছিল জাহাজের গায়ে, কিন্তু দিব্যচন্দ্রের অটুট মনোবল নাবিকদের শক্তি জোগালো। অবশেষে অনেক কষ্টের পর ভাঙাচোরা জাহাজটি একটি নির্জন দ্বীপে এসে পৌঁছালো। পরের দিন সকালে যখন সবার জ্ঞান ফিরল, তখন আকাশ পরিষ্কার, ঝড় থেমে গেছে। রাজা দিব্যচন্দ্র সৈকতে হাঁটছিলেন। তার মনে স্বস্তি ছিল যে সবাই প্রাণী বেঁচে গেছে। হঠাৎ তার চোখ আটকে গেল দ্বীপের এক কোণে। ওইখানে ওইটা কি? দেখতে হবে তো। কাছে গিয়ে তারা অবাক হয়ে গেল। বালির উপর এক অপূর্ব সুন্দর তরুণী অজ্ঞান হয়ে পড়ে আছে। এই নির্জন দ্বীপে এমন রাজকীয় পোশাক পরা কোনো সাধারণ নারী থাকতে পারে না। নিশ্চয়ই ইনি কোনো রাজ্যের রাজকন্যা। কিন্তু মহারাজ, ইনি এখানে এলেন কি করে? গত রাতের ঝড়ে কি ভেসে এসেছেন? দেখুন, উনি শ্বাস নিচ্ছেন, কিন্তু শরীর খুব দুর্বল। দেরি করা যাবে না, ওনার চিকিৎসার প্রয়োজন। নাবিকদেরকে বলো জাহাজ মেরামতের কাজ দ্রুত শুরু করতে। আমাদের যত দ্রুত সম্ভব এই দ্বীপ থেকে বের হতে হবে। জি মহারাজ, আমি এখনই ব্যবস্থা করছি। দিব্যচন্দ্র সেই মেয়েটিকে নিয়ে নিজের রাজ্যে ফিরে এলেন। রাজবৈদ্য নিবিড় চিকিৎসার পর মেয়েটির জ্ঞান ফিরল। আমি কোথায়? আর আপনারা কারা? তুমি ভয় পেও না, তুমি এখন সম্পূর্ণ নিরাপদ। এটা সূর্যনগর রাজ্য, আর আমি এই রাজ্যের রাজা দিব্যচন্দ্র। আমি এখানে কিভাবে এলাম? আমার তো সমুদ্রের অতলে হারিয়ে যাওয়ার কথা ছিল। তোমাকে আমরা এক নির্জন দ্বীপে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম। উপরওয়ালা তোমাকে নতুন জীবন দিয়েছেন। কিন্তু তুমি কে? তোমার পরিচয় কি? আমার নাম রাজকন্যা অবলি। আমি চন্দ্রদ্বীপ রাজ্যের রাজকন্যা। কিন্তু এখন আমার কোনো পরিবার নেই, কোনো রাজ্য নেই। সব কিছু শেষ হয়ে গেছে। শান্ত হও রাজকুমারী, কেঁদো না। আমাকে খুলে বলো সব। সে এক ভয়ঙ্কর ইতিহাস মহারাজ। আমার রাজ্যে এক অভিশাপ নেমে এসেছে এক শয়তান জাদুকরীর হাত ধরে। তার নাম অমৃতা। সে আমার সবকিছু কেড়ে নিয়েছে। অমৃতা?
কে সে? কেন সে তোমার রাজ্যের ক্ষতি করলো? সে এক প্রতিহিংসার গল্প, আমি সব বলছি। রাজকুমারী তার অশ্রুভেজা চোখে অতীতের কথা বলতে শুরু করলেন। অনেক বছর আগের কথা। আমার বাবা তখন তরুণ রাজকুমার, আর অমৃতা ছিল এক অসাধারণ সুন্দরী নারী। বাবা তাকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু বাবা জানতেন না যে অমৃতার সৌন্দর্য ছিল কেবল বাইরের খোসল, ভিতরে সে ছিল লোভী। এ কিভাবে করতে পারলে অমৃতি? আমার সাথে চলো না। আমার সাথে প্রেমের নাটক করে আমাকে ফাঁসিয়ে আমার রাজ্য দখল করার পরিকল্পনা। কখনোই এটা আমি সফল হতে দেব না। যতই আমি তাকে ভালোবাসি না কেন, আমার রাজ্যের কাছে আমার ভালোবাসা কিছু না। তুমি এসেছো কুমার, আমার ভালোবাসা, আমার প্রাণের কুমার। আমি তোমার জন্য নিজের হাতে রান্না করেছি। আমি এখানে তোমার হাতের রান্না খেতে আসিনি, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলো, তুমি এত রাগান্বিত কেন? কি হয়েছে? আচ্ছা, মহারাজের সাথে আমাদের বিয়ের কথা বলেছো? কি বললে তুমি? বিয়ে? তাও আবার তোমাকে? কখনোই সম্ভব না। তুমি একটা কালো জাদুকরী, আমাকে বিয়ে করে আমার রাজ্য দখল করতে চাও? এটা কখনোই হবে না। আমি আজই তোমার সাথে সব সম্পর্ক শেষ না কুমার, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি আমাকে আর তোমার ছলনায় ভোলাতে পারবে না জাদুকরী। তোমার সকল উদ্দেশ্য আমি বুঝে গেছি। তুমি তুমি আমার সাথে আজ যা করলে, এর ফল কিন্তু খুবই ভয়াবহ হবে। আমার এতদিনের সাধনা, এত কষ্ট সব মাটিতে মিশিয়ে দিয়েছে ওই চন্দ্রকুমার। চন্দ্রকুমার, আমি তোমাকে আর তোমার রাজ্যকে ধ্বংস করে দেব। এটা আমার প্রতিজ্ঞা। আমি ফিরে আসব, আর সর্বশক্তি নিয়ে ফিরে আসব। আজ পুরো রাজ্য জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, কারণ রাজ্যের একমাত্র রাজকুমারীর জন্মদিন। আজ আমার খুব আনন্দ হচ্ছে, কারণ আমার একমাত্র কন্যার জন্মদিন। মারে, এই জামাটা তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, তুমি দিয়েছো আর আমার পছন্দ হবে না? আমার খুব পছন্দ হয়েছে। আর তুমি জানোই তো লাল রং আমার কত পছন্দ। এত আনন্দের মধ্যে হঠাৎ করে রাজমহলে অমৃতি উপস্থিত হয়, সাথে তার সাঙ্গপাঙ্গ নিয়ে। কেমন আছিস কুমার? আমাকে ভুলে গেলি নাকি? অমৃতি, তুমি এখানে কেন? আর এত বছর পর তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, দীর্ঘ 18 বছর পর। আমি এত বছর শয়তানের উপাসনা করে ভয়ঙ্কর সব শক্তি অর্জন করেছি। এখন তোমার রাজ্য আর তোমার কি হবে কুমার? এই পুরো রাজ্য আমি ধ্বংস করে দেব। না বাবা, বাবা, কে তুমি? আর কেন আমার বাবাকে হত্যা করেছো? তোমাকে এর শাস্তি পেতেই হবে। ও, তুই তাহলে কুমারের রাজকন্যা? তাহলে তোকেও যে মরতে হবে। কিন্তু তুই যে অপরূপ সুন্দরী, তোকেই তো আমার দরকার। রাক্ষস গুরুদেব আমাকে বলেছিলেন, কোন রাজবংশীয় কন্যাকে আমি যদি অমাবস্যার রাতে বলি দিতে পারি, তাহলে আমি অমর হয়ে যাব। খালি অমাবস্যার রাত, খালি আমি তোকে বলি দেব। এই রাজকন্যাকে এখনই বন্দি করে কারাগারে রাখ, আর আগামীকাল বলির ব্যবস্থা কর। ঠিক আছে রানীমা, সবকিছু হয়ে যাবে। আমাকে আমাকে যেইভাবে হোক এখান থেকে বের হতেই হবে। কখনোই আমি ওই শয়তান জাদুকরীকে অমর হতে দেব না। ও যদি অমর হয়ে যায়, এই পৃথিবী ধ্বংস করে ফেলবে।
যখনই রাজকন্যা দেখল প্রহরী কারাগারের সামনে নেই, তখনই সে সাবধানে কারাগার থেকে বের হয়ে সমুদ্রের কাছে চলে আসে এবং সমুদ্রে ঝাঁপ দেয়। তারপর সেই ঝড়, তারপরে আর কিছুই মনে নেই। এমন অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। একজন রাজা এবং একজন মানুষ হিসাবে আমার কর্তব্য তোমার পাশে দাঁড়ানো। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, তোমার রাজ্যকে রক্ষা করতে আমি তোমাকে সাহায্য করব। সেনাপতি মশাই, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা হোক। 2 দিন পরেই আমরা যুদ্ধ করব। শেষ পর্যন্ত তুই ফিরে এসেছিস রাজকন্যা। আমি জানতাম তুই আসবি। তখন তুই বেঁচে গেছিলি, কিন্তু এখন তুই মরবি। আমি মরতে আসিনি অমৃতা, আমি তোমাকে মারতে এসেছি। তোমার পাপের কলস পূর্ণ হয়েছে। ও, সাথে দেখছি এক সুন্দর রাজকুমারকেও নিয়ে এসেছিস। চমৎকার! আজ দুজনের রক্ত দিয়ে আমার সাধনা পূরণ হবে। তোমার অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছে ডাইনি। তোমার জাদুর দিন শেষ। আর তো সমর্পণ করো। আত্মসমর্পণ? আমি এই জগৎকে আমি আমার পায়ের নিচে রাখবো। শুরু হলো লড়াই। মহারাজ, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছে অবলি, কিন্তু এভাবে হবে না। ওর ক্ষমতার উৎস এই গলার লকেটটি, ওটা ভাঙতে হবে। ধরে ফেলেছিস দেখছি, কিন্তু আমার কাছে পৌঁছাবি কি করে? ভালোবাসা দিয়ে জাদুকে হারানো যায় কিনা জানি না, কিন্তু বিশ্বাস দিয়ে পাহাড়ও টলানো যায়। না, এটা হতে পারে না। আমার শক্তি, আমার সাধনা সব এভাবে শেষ হয়ে যেতে পারে না। লকেট ভাঙার সাথে সাথে অমৃতার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। সে যন্ত্রণায় চিৎকার করতে করতে সেখানেই অদৃশ্য হয়ে গেল। অমৃতার মৃত্যুর সাথে সাথে চন্দ্রদ্বীপের ওপর থেকে কালো মেঘ সরে গেল। রাজ্যটি আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। অবলি, আমি তোমাকে কিছু বলবো। তুমি কি আমার রাজ্যের রানী হবে? যে ভালোবাসা সমুদ্রের ঝড় আর জাদুকরীর আগুন পার করে এসেছে, তাকে আমি কিভাবে ফেরাতে পারি? অল্প দিনের মধ্যেই ধুমধাম করে তাদের বিয়ে হলো। 2 রাজ্যের মানুষ একত্রে উৎসব করলো।